আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের লেকচার হচ্ছে বেসিক্স অফ হেমাটোলজি। আমরা ডেভিডসনে যতটুকু পড়েছি, একদম প্রথমেই একটা চার্ট ছিল যে পেরিফেরাল ব্লাড ফাইন্ডিংস গুলা এবং পেরিফেরাল ব্লাড ফাইন্ডিংস অনুযায়ী কোন ধরনের সেলের কি কি প্যাথোলজি বা কি কি ডিজিজ প্রসেস, এইটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। এছাড়াও আমরা থ্রম্বোসাইটোপেনিয়া, পলিসাইথেমিয়া রুব্রা বেহেরা, থ্রম্বোসাইটোসিস, ইওসিনোফিলিয়া, নিউট্রোফিলিয়া, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এই সকল কজগুলো কিন্তু একদম প্রথম ডেভিডসনের যেগুলো আমি আপনাদেরকে পড়িয়েছি ওগুলো পড়ে যেতে হবে। ওইখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কোশ্চেন কমন পাবেন। নাও একেবারেই দুই থেকে এক থেকে দুইটা বা কখনো কখনো হেমাটোলজি থেকে দুইটারও বেশি, তিনটা কোশ্চেনও বেসিক্স থেকে চলে আসছে এবং স্টেম গুলো এমন ভাবে আসছে একদম ভেরি বেসিক, একদম প্রাইমারি লেভেল থেকে। কিন্তু আমাদের অনেক দিন না পড়ার কারণে দেখা গেছে যে আমরা ওই স্টেম গুলো অনেক সময় আন্দাজে দাগায় দিয়ে আসতেছে। সো এই জন্যই জাস্ট বেসিক্স সম্পর্কে একটু আইডিয়া নিয়ে তারপর আমরা ডেভিডসনটা পড়বো। সো আমরা বারবার বলছি যে ডেভিডসন যদি আপনি পুরোটা ভালো করে পড়ে যেতে পারেন, আমি আপনাদেরকে যেভাবে গাইড করেছি 85% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আপনাদের যে বেসিক্স ক্লাসগুলো হচ্ছে প্লাস বায়োস্ট্যাটিস্টিক্স মিলিয়ে ইনশাল্লাহ 100% প্রিপারেশন হয়ে যাবে। আপনারা যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিবেন, দেওয়ার পরে আসলে বুঝতে পারবেন যে আসলে কন্টেন্ট গুলো কি ছিল, আমি যেগুলো দেখিয়েছি সেটা ঠিক ছিল কি ঠিক ছিল না। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু বেসিক্স এর কোনো লিমিট নেই, এক এক পরীক্ষায় এক এক রকম পরীক্ষা। সেজন্য আমরা চেষ্টা করি যে আমাদের এফসিপিএস পার্ট 1 যে ধরনের পরীক্ষা, স্পেশালি জানুয়ারিতে, গত জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল, হিউজ নাম্বার ক্যান্ডিডেট চান্স পেয়েছিল 500 হওয়ার জন্য। এত সহজ সহজ কোশ্চেন হয়েছিল, ওই কোশ্চেনের ধাঁচ এবং তার আগের সেশন, টোটাল 3টা সেশনের কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু মোটামুটি এই বেসিক ক্লাসগুলো ওইভাবে সাজানো। যদি আপনার বেসিক ক্লাসগুলোতে কন্টেন্ট দিয়ে শুধু ভরিয়ে রাখতাম, শেষ নাই তো ফিজিওলজির, অ্যানাটমিরও শেষ নাই, তাহলে কিন্তু আপনার শুধু শুধু হ্যাঁ পড়তে হবে। স্পেসিফিক্যালি কেউ যদি অ্যানাটমিতে ফিজিওলজিতে ক্যারিয়ার করতে চায় বা রেসিডেন্সিতে যেতে, সেজন্য এক এক ধরনের পড়া। এই জন্য আমি বলি যে কোনো পরীক্ষক এক্সাম ওরিয়েন্টেড ম্যানারে, কেউ যদি এমআরসিপি দিতে চান তার এক ধরনের প্রিপারেশন, কেউ যদি এফসিপিএস দিতে চান তার এক ধরনের প্রিপারেশন, কেউ রেসিডেন্সি দিতে চান তার এক ধরনের প্রিপারেশন। সো আবার বিসিএস এর জন্য আরেক ধরনের প্রিপারেশন। সো এক্সাম ওরিয়েন্টেড ম্যানারে আমরা পড়ার চেষ্টা করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমাদের হেমাটোলজি শুরুই হয়েছে ব্লাড। আমরা সবাই জানি যে ব্লাড কি ধরনের টিস্যু? কানেকটিভ টিস্যু। কি ফর্মে থাকে? Not solid form, fluid form. So blood is a connective tissue in fluid form, and blood is considered as, দেখেন তো তিনটা লাইন সবাই জানেন কিনা, fluid of life, fluid of growth and fluid of health. So these are the blood. Now what are the properties of blood? এই একটা স্লাইড থেকে স্টেম কমন পাবেন। আমি বলছি না যে এইখান থেকে একটা এমসিকিউ হবে, একটা না একটা স্টেম বা দুইটা স্টেম থাকতে পারে। সো দেখেন আমরা সবাই জানি ব্লাডের কালার, আমাদের রক্তের কালার লাল। আর্টেরিয়াল ব্লাড ইজ রেড এন্ড ভেনাস ব্লাড ইজ পার্পল রেড। তাহলে স্কার্ল রেড এন্ড পার্পল রেড, এটা হচ্ছে একদম গাঢ় লাল, আর এটা হচ্ছে পার্পল কালারের লাল। ওকে, আচ্ছা। রিঅ্যাকশন এন্ড পিএইচ, ব্লাড ইজ স্লাইটলি অ্যালকালাইন and its pH is normal condition 7.4. দেখেন আমাদের এফসিএস পার্ট 1 পরীক্ষায় ব্লাডের পিএইচ আসছিল 7.4ই ছিল। আর আমরা যদি ফিজিওলজির বইগুলো দেখি দেখবেন যে লেখা আছে 7.35 থেকে 7.45, দুইটাই কারেক্ট। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি অনেকে আমরা জানি না, এটা একটু নোট করে নেবেন। স্পেসিফিক গ্র্যাভিটি অফ টোটাল ব্লাড ইজ 1.052 থেকে 1.061। এইগুলা আপেক্ষিক, কিন্তু দেখেন পরীক্ষায় আসলে কিন্তু আপনি আন্দাজে ট্রু ফলস দেওয়ার চেয়ে একটু জেনে ট্রু ফলস দেওয়া আমার মনে হয় বেটার। So specific gravity of total blood 1.05 to 1.061, specific gravity of blood cells 1.092 থেকে 1.01, and specific gravity of plasma, এটা খুব ইম্পর্টেন্ট, 1.02 থেকে 1.026। জাস্ট এক ঝলক রিডিং দিয়ে যান যাতে অন্তত স্টেমটা দেখে মনে পড়ে যে না এরকম পড়ে আসছিলাম। সো ভলিউম নর্মাল অ্যাডাল্ট মেলে of about 5 liter, adult female around 4.5 liter, and newborn babyতে only 450 ml থেকে, এটা অনেকেই জানেন না। Viscosity, blood is 5 times more viscous than water. কত টাইমস? 5 times. Okay, so these are the properties of blood. Let's see the next slide, functions. So দেখেন
হোয়াট আর দ্য ফাংশনস অফ ব্লাড, একদম একদম যদি আমরা বেসিক, এটা আমরা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আসছি। নিউট্রিটিভ ফাংশন, রেসপিরেটরি ফাংশন, আমরা জানি রেসপিরেশন ব্লাডের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো ক্যারিয়েজ হয়। এক্সক্রিটরি ফাংশন, ব্লাডের মাধ্যমে অনেক এক্সক্রিটরি প্রোডাক্ট রেনাল সার্কুলেশনে চলে যায়। ট্রান্সপোর্ট অফ এনজাইমস এন্ড হরমোনস, রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রেগুলেশন অফ বডি টেম্পারেচার। এজন্য দেখবেন যে যাদের রক্তে হিমোগ্লোবিন কম বা আরবিসি কাউন্ট কম, তাদের দেখবেন যে শরীর প্রায় ঠান্ডা থাকে। স্টোরেজ ফাংশন এন্ড ডিফেন্সিভ ফাংশনস। ওকে, what are the compositions of blood? Blood consists of two major components, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ফর্মড এলিমেন্টস। প্লাজমা হচ্ছে লিকুইড পোর্শনটা, যেখানে ওয়াটার, আমরা একটা বিশাল ফ্লো চার্ট দেখবো অবশ্য, ওয়াটার, অর্গানিক সাবস্টেন্সেস, ইনঅর্গানিক সাবস্টেন্সেস এন্ড গ্যাস। আর ফর্মড এলিমেন্টের মধ্যে আমরা জানি আরবিসি, ডব্লিউবিসি এন্ড প্লেটলেট। দেখেন, এটা আমরা মোটামুটি সবাই জানি যে হেমাটোক্রিট, তাই না? কোনটুক বলবো আমরা, দেখেন একটা টেস্ট টিউবে যদি আমরা জাস্ট 5 ml বা 3 ml বা 2 ml ব্লাড নিয়ে রাখি, কিছুক্ষণ রেখে দিলে, কিছুক্ষণ স্ট্যান্ডিং পজিশন রেখে দিলে, দেখবেন যে ফর্মড এলিমেন্ট যেগুলো সেলুলার পোর্শনটুকু নিচে, যে তাদের ডেনসিটির কারণে তাদের জমা হবে, এবং এইটি হচ্ছে হেমাটোক্রিট। এবং উপরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্লাজমা, আর এটা হচ্ছে বাফি কোট। মাঝখানে ইন বিটুইন লেয়ার হচ্ছে একদম থিন একটা লেয়ার দেখা যায়, এটা হচ্ছে বাফি কোট। ওকে, সো প্লাজমা হচ্ছে 55% and formed element actually 45%. So দেখেন, প্লাজমা ইজ a straw colored clear liquid part of blood. প্লাজমার কনস্টিটিউয়েন্টসটা এখানে দেওয়া হয়েছে, একটু দেখেন যে প্লাজমাতে যে ওয়াটারটা, এটা মার্ক করা হয়েছে, এটা পরীক্ষায় আসছিল যে ওয়াটারই থাকে 92 থেকে 93%, সলিড 7 থেকে 8%, আর কিছু থেকে গ্যাস। গ্যাসের মধ্যে আমরা এই তিনটেই পাই, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। সলিডস এর মধ্যে দেখেন ভাগ করা হয়েছে দুইটা ভাগে, অর্গানিক সাবস্টেন্স, ইনঅর্গানিক সাবস্টেন্স। এটা একেবারে বাচ্চাকালের পরে। ইনঅর্গানিক সাবস্টেন্স হচ্ছে ইলেকট্রোলাইটস গুলা, আর অর্গানিক সাবস্টেন্স গুলো হচ্ছে প্লাজমা, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডস, কার্বোহাইড্রেট, ফ্যাট, ইন্টারনাল সিক্রেশনস যেগুলো হয়, যেমন হরমোনস, এনজাইমস, এন্ড নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স যেগুলো আছে, এগুলো হচ্ছে অর্গানিক সাবস্টেন্স। সো এটা জাস্ট একবার রিডিং পড়লে আমার মনে হয় পারবেন। এন্ড অ্যান্টিবডিজ। ওকে, সো দিস আর দ্য অর্গানিক সাবস্টেন্স। ইনঅর্গানিকটা পড়লেই অর্গানিক গুলো বাকি সব। ওকে, সো ওয়াটার থেকে 92 থেকে 93%, এটা যাতে ভুল না হয়। অনেকে হাসবেন, অনেকে হয়তো বলতে পারেন যে এত সহজ সহজ পড়া, কিন্তু দেখেন এফসিপিএস পার্ট 1 এর যদি আপনারা বাজারে যে প্রচলিত গাইড গুলো আছে, ওইখানে আসলে সব কোশ্চেনও নাই। কিছু কিছু কোশ্চেন দেখে আপনাদের কাছে মনে হয় এত সহজ, আবার কিছু কিছু কোশ্চেন দেখে মনে হয় এত কঠিন। আসলে এফসিপিএস কোনো অথেন্টিক গাইড নাই। যেই কোশ্চেন গুলা দেয়া, কিছু কিছু নিজে বানানো, কিছু কিছু হচ্ছে ওই যে যখন পরীক্ষার্থীরা বের হয় তাদের কাছ থেকে শুনে শুনে লেখা। সো কেউ বলতে পারবে না যে এটা 100% এফসিপিএস পার্ট 1 এর কোশ্চেন, বাট যারা একদম পুরা দেখবেন যে পরীক্ষা হল থেকে বের হয়ে কোশ্চেন গুলো লিখে পোস্ট করে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে, ওইটা কিন্তু আসলে অথেন্টিক। ওকে, আচ্ছা। সো আমরা একটু নরমাল ভ্যালুস গুলো দেখি। এই যে এটা পরীক্ষায় আসে যে নরমাল ভ্যালুস অফ দ্য প্লাজমা প্রোটিন, টোটাল প্রোটিন হচ্ছে 7.3 গ্রাম পার ডেসিলিটার। আমরা এই রেঞ্জটাই পড়বো, এই রেঞ্জটাই পরীক্ষায় বেশি আসে, যে 6.4 to 8.3, এই রেঞ্জটা বেশি আসে। এর মধ্যে সিরাম অ্যালবুমিন থাকে 4.8, সিরাম গ্লোবুলিন থাকে 2.3, ফিব্রিনোজেন থাকে 0.3। এটা কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, এছাড়াও দেখেন অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, এটা আমরা একটু জানি যে নরমাল অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও হচ্ছে 2:1। এটা সাধারণত যদি হেপাটোসেলুলার ইম্পেয়ারমেন্ট হয় সেক্ষেত্রে অল্টার্ড হয়ে যায়। তাহলে রেশিও বিটুইন প্লাজমা লেভেল অফ অ্যালবুমিন এন্ড গ্লোবুলিন ইজ কল্ড অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও. It is an important indicator of some disease involving liver or kidney, especially hepatocellular disease বা hepatitis এ দেখা যাচ্ছে যে যদি পেশেন্টের সিনথেটিক ফাংশন হ্যাম্পার্ড হয়ে যায়, সেক্ষেত্রে অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও অল্টার হয়ে যায়, 2:1 আর থাকে না। দেখা গেল যে আপনার অ্যালবুমিনটা যে পরিমাণে তৈরি হওয়ার কথা ছিল সেই পরিমাণে তৈরি হচ্ছে না। আফটার 14 ডেজ, 14 দিন থেকে 20 দিন পরে কম তৈরি হয়ে 1:1 হয়ে যেতে পারে, বা 0.5:1 হয়ে যেতে পারে। মানে অ্যালবুমিন লেভেলটা কমে এই রেশিওটা অল্টার হয়ে যায়। তখনই আমরা বুঝি যে সিনথেটিক ফাংশন ইজ হ্যাম্পার্ড, বা ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে। নাও লেটস সি দ্য প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন। এই যে প্লাজমা প্রোটিন আমরা বললাম যে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, ঠিক আছে। এই প্লাজমা প্রোটিনগুলোর মলিকুলার ওয়েট গুলো যদি আমরা দেখি, যে অ্যালবুমিন
আচ্ছা, এই যে মলিকুলার ওয়েট গুলো দেখেন, এগুলো তো আপনি এখন সেই স্যামসন রাইটস এর বই থেকে কি আপনি এগুলো এখন কালেক্ট করার টাইম আছে? এই জন্য আমি আপনাদেরকে কালেক্ট করে দিলাম। এগুলো একটু কিন্তু জেনে রাখতে হবে যে মলিকুলার ওয়েট গুলা কার বেশি কার কম। সংখ্যা অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু ফিব্রিনের জন্য মলিকুলার ওয়েট দেখেন অনেক বেশি। দ্যাটস দ্য মলিকুলার ওয়েট fibrin is greater than the other two proteins। 4 লাখ। ওকে, অনকোটিক প্রেশার, নরমালি ইট ইজ অ্যাবাউট 25 মিলিমিটার মার্কারি। এটা পরীক্ষায় আসে যে অনকোটিক প্রেশার ইজ এক্সার্টেড বাই mainly albumin. So albumin plays a major role in exerting oncotic pressure. Specific gravities of plasma protein দেখেন 1.026 and buffer action 1/6 total buffering action। the total যে buffer action of blood তার মধ্যে এই প্লাজমা প্রোটিন দেয় 1/6। ওকে, নাও হোয়াট আর দ্য ফাংশনস অফ প্লাজমা প্রোটিন? তাহলে আমরা এই যে আমাদের ব্লাডে প্লাজমাতে প্লাজমা প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলোর ফাংশন কি? তাহলে এক নম্বর হচ্ছে রোল ইন কোয়াগুলেশন অফ ব্লাড, তাই না? রোল ইন ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি, ট্রান্সপোর্ট মেকানিজম, মেইনটেনেন্স অফ অসমোটিক প্রেশার, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রোল ইন viscosity of the blood, and role in ESR rate, erythrocyte sedimentation rate, role in suspension stability of red blood cells, এটা কিন্তু অনেকেই জানেন, এই জন্য একটু বড় করে লেখা। রোল ইন প্রোডাকশন অফ preference substances and role as reserve proteins। ওকে, so these are the basic functions of plasma protein। একটু রিডিং করতে হবে। Now let's see the red blood cells। এর আরেক নাম আমরা সবাই জানি erythrocytes। RBCs are the non-nucleated, এটাই না আপনারা ম্যাক্সিমাম উল্টায় পাল্টায় ফেলেন, non-nucleated disc shaped। তাহলে এটা অ্যালপেনলিবে চকলেটের মতো না, ডিস্ক শেপড বাই কনকেভ, দুই পাশে কনকেভ ফর্মড এলিমেন্টস ইন ব্লাড। নরমাল ভ্যালু হচ্ছে কোন কোন বইতে লেখা 4.5 to 5.5, কোন কোন বইতে 4 to 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। ওকে, তো আয়তনটা দেখেন 7.2 মাইক্রন। আচ্ছা দেখেন, এই যে 7.2 মাইক্রন দেখলাম, অনেকে মুচকি হাসতে পারেন যে ভাইয়া কেন রেড ব্লাড সেলস দেখাচ্ছে, এত সহজ জিনিস। এই যে 7.2 মাইক্রন, এটা এফসিবিএস পার্টনারের একটা স্টেমে ছিল। ডু ইউ বিলিভ করতে হবে। ওকে, now let's see the properties of RBC। দেখেন WBC properties টা পরীক্ষায় বেশি আসে, কিন্তু RBC properties টাও জানতে হবে। যে রোলক্স ফর্মেশন দেখছেন, এই যে দেখো রোলক্স ফর্মেশন, স্পেসিফিক গ্র্যাভিটি অফ RBC, এটা আমরা দেখিয়ে আসছি। প্যাকড সেল ভলিউম এন্ড সাসপেনশন স্টেবিলিটি, প্যাকড সেল ভলিউমে এই RBC এর সব রোল। আচ্ছা, PCB। Now let's see the life span of RBC। আমরা সবাই জানি average life span of RBC is about 120 days। After the lifetime, the senile RBC যখনই 120 দিনের কাছাকাছি চলে যায়, তখন RBC এর নাম হচ্ছে senile RBC are destroyed in the reticular endothelial system। The major reticular endothelial system is spleen। Fate of RBC when the cells become older 120 days। তাহলে এটা তো গেল লাইফ স্প্যান। তারপরে কি হয়, 120 দিন ক্রস করার পরে the cell membrane becomes more fragile। আরবিসি যে মেমব্রেন ফ্র্যাজাইল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। the destruction occurs mainly in the capillaries of red pulp spleen। দেখেন স্প্লিন কথাটা আমি বলেছি যে this is a part of major reticular endothelial system, but এর তো দুইটা কম্পোনেন্ট আছে, হোয়াইট পাল্প এন্ড রেড পাল্প। কোথায় ধ্বংস হয়? রেড পাল্প। সো দ্য স্প্লিন ইজ কল্ড গ্রেভিয়ার্ড অফ আরবিসি। তাহলে আরবিসির কবরখানা বা গ্রেভিয়ার্ডই হচ্ছে স্প্লিন। ওকে, now let's see the flow chart regarding fate of RBC। ডিস্ট্রাকশন অফ আরবিসি কোথায়? স্প্লিনে। তাহলে আরবিসি যখন ভেঙে যাবে বা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন হিমোগ্লোবিন রিলিজ হবে। হিমোগ্লোবিনের কম্পোনেন্টস আমরা জানি হিম অ্যান্ড গ্লোবিন। দিস ইজ গ্লোবিন, and these two component actually comprises to form heme, iron and porphyrin। so iron ব্লাডে অ্যাপোফেরিটিনের সাথে বাইন্ড করে ফেরিটিনে কনভার্ট হয়, and this will be stored and reused into the liver। আচ্ছা, within the liver, and porphyrin, it is turned into bilirubin, and bilirubin, it is ultimately excreted via feces and urine। feces is feces এ bilirubin and urine এ bilirubin, urobilinogen and স্টার্কোবিলিনোজেন, দুইটার দুই নাম হয়ে যায়। এটা আমরা ডেভিডসনে আপনাদেরকে আমি কিন্তু ফেট অফ আরবিসি পড়িয়ে আসছি, এইখানে আরেকবার একটু সামারাইজ করে দিলাম। ওকে, and see the globin, এটা কোথায় যাবে? প্রোটিন পুল, stored and reused। তাহলে অ্যামাইনো অ্যাসিড যে পুল আছে সেখানে চলে যাবে। ওকে, now let's see the functions of RBC। transport of oxygen from the lungs to the tissues। তাহলে আরবিসির ফাংশন হচ্ছে
লাংস থেকে টিস্যুতে অক্সিজেন ট্রান্সপোর্ট করবে। দেখেন এইটা কিন্তু উল্টায় যেতে না যায়, ঠিক আছে? ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু দ্য লাংস, অফারিং অ্যাকশন ইন দ্য ব্লাড অ্যান্ড ইন ব্লাড গ্রুপ ডিটারমিনেশন। ওকে, ভ্যারিয়েশন অফ আরবিসি কাউন্ট, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ফিজিওলজিক্যাল ইনক্রিজ হচ্ছে পলিসাইথিমিয়া, যারা দেখবেন যে মাউন্টেইনে বসবাস করে তাদের হাইপোক্সিয়ার প্রভাবে তাদের জন্য একটা নর্মাল ফিজিওলজি, আরবিসি কাউন্ট বাড়বে এবং এটাকে তখন আমরা বলবো পলিসাইথিমিয়া। অনেক সময় কমতেও পারে। প্যাথোলজিক্যাল ইনক্রিজ, সেটাকে আমরা বলবো প্রাইমারি পলিসাইথিমিয়া রুব্রা ভেরা, অ্যান্ড সেকেন্ডারি পলিসাইথিমিয়া কিছু কিছু অর্গানের ডিজিজের কারণে হতে পারে, যেমন ইরাইথ্রোপয়েটিন নামক প্রোটিন যখন এক্সেসিভ অ্যামাউন্ট রিলিজ হবে, যেমন কোনো পেশেন্টের যদি রেনাল সিস্ট, রেনাল কার্সিনোমা, অ্যাডোনেফ্রোসিস, লিভারে যদি কোনো প্রবলেম থাকে, ইউটেরাস যদি কোনো ফাইব্রয়েড ইউটেরাস থাকে, এগুলো আমরা কিন্তু ডেভিডসনে আপনার ইউরাইথ্রোসাইটোসিস বা পলিসাইথিমিয়ার কজগুলো দেখিয়েছি প্রাইমারি সেকেন্ডারি, তাই না? ওইগুলাই হচ্ছে কজ। এন্ড ডিক্রিজ কখন হবে? আরবিসি কাউন্ট ডিক্রিজ হলে তখন ওই কন্ডিশনটাকে আমরা বলি যে অ্যানিমিয়াতে আরবিসি কাউন্ট আমরা কম পাবো। ওকে, তো সেকেন্ডারি পলিসাইথিমিয়ার কজগুলো আমরা ওই যে গেজ বক্স সিনড্রোমের যে কম্পোনেন্টগুলো ডেভিডসনের চার্টে পড়েছি ওইগুলাই। ওকে, Now variations in size. This is very important. এটা আমি আপনাদের ডিভিশনে পড়িয়েছি, তারপর এখানে জাস্ট একটু ক্লু যে আরবিসির সাইজ যদি ছোট হয়ে যায় এটাকে বলা হয় মাইক্রোসাইট সাইজ, অনলি সাইজ। আমি কিন্তু ক্রোম নিয়ে কথা বলছি না, দ্যাট ইজ আরবিসির কালার নিয়ে কথা বলছি না, বা আমরা কিন্তু অনলি সাইজ নিয়ে, যদি আরবিসি ছোট হয়ে যায় নর্মাল সাইজ হচ্ছে, তখন এটাকে বলা হয় মাইক্রোসাইট। যদি বড় হয়ে যায় নর্মাল সাইজ হচ্ছে ওটাকে বলে ম্যাক্রোসাইট। যদি সাইজ, আরেকটা জিনিস আছে অ্যানাইসোসাইটস বলা হয়। পার্নিসিয়াস অ্যানিমিয়াতে এক ধরনের সাইজ হয়, ছবিটা দেখাতে বললে ভালো হতো, এখানে ছবিটা নাই। আচ্ছা, কোনো এক সময় ছবিটা দেখাবো ইনশাল্লাহ। মাইক্রোসাইটস আর প্রেজেন্টিং, ছোট হয়ে যায় কোন কোন ডিজিজে? আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, প্রলংড ফোর্স ব্রেদিং। দেখেন আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজ জানি, বাট অনলি মাইক্রোসাইট, নট হাইপোক্রোমিক অ্যানিমিয়া। অনলি মাইক্রোসাইট পাওয়া যায়। এই কন্ডিশনগুলো আপনার জানা থাকতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, prolonged forced breathing and increased osmotic pressure in the blood, এই তিনটা প্লাস আপনি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার যে কজগুলো আমরা জানি, থ্যালাসেমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে, ওই সবগুলো কজই তখন আপনি যোগ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, সো মাইক্রোসাইটস আর প্রেজেন্ট ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ওইগুলা প্লাস prolonged forced breathing and increased osmotic pressure in the blood. Macrocytes are present in megaloblastic anemia and decreased osmotic pressure in the blood, ঠিক আছে? ফলিক অ্যাসিড অ্যানিমিয়া হবে। অ্যানাইসোসাইটস আর প্রেজেন্ট ইন পার্নিসিয়াস অ্যানিমিয়া। ওকে, আচ্ছা, আরেকটা দেখেন, আরেকটা এখন আরেকটা জিনিস আমরা দেখবো, পয়কুলোসাইটস। আমরা অনেক সময় এই সাইজের সাথে অ্যানাইসোসাইটস এন্ড পয়কুলোসাইট, অ্যানাইসোসাইটোসিস পয়কুলোসাইট একসাথে বলে ফেলি, কিন্তু সাইজ যদি চেঞ্জ হয়ে যায় এটাকে বলে অ্যানাইসোসাইট। এক ধরনের So anisocyites occurs in pernicious anemia. Anisocyites আসলে actually বলবো আমরা যে there are various sizes of RBC, various sizes of, মানে কোনোটা মাইক্রো কোনোটা ম্যাক্রো, অনেক ধরনের একসাথে যখন পাওয়া যায় তখন এটাকে বলবো অ্যানাইসোসাইটস। সো অ্যানাইসোসাইটস এর যে পয়কুলোসাইটস মানে হচ্ছে ভেরিয়াস শেপস অফ RBC। তো এটা আমরা অনেক সময় তালগোল পাকে ফেলে একসাথে মনে করি। সো অ্যানাইসোসাইটস এন্ড পয়কুলোসাইটস একটু সাবধান হতে হবে সবাইকে, ওকে? So variation in shape of RBC is altered in many conditions, including different types of anemia. Like দেখেন, shape of RBC is altered in many conditions, including different types of anemia. কি shape হতে পারে? Crenation, spherocytosis, elliptocytosis, sickle cell and poikilocytosis. Actually এই crenation-টা অনেকেই আমরা জানি না যে crenation-টা কি। So crenated RBC, এটার আরেকটা নাম আছে বার সেলস, BURR, বার সেলস, ঠিক আছে? এটা আরো আরো একটা নাম আছে অ্যাকাইনোসাইটস বলা হয়, অ্যাকাইনোসাইটস। সো এটার শেপটা কিরকম? শেপটা হচ্ছে ডিস্ক শেপ টু স্ফিয়ার শেপ, ডিস্ক শেপ টু স্ফিয়ার শেপ কভার্ড উইথ শর্ট শার্পলি পয়েন্টেড প্রজেকশনস।
আপনারা সবাই সার্চ দিবেন নেটে যে ক্রিনেটেড আরবিসি, তাহলে ছবিটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এটাও একটা ওয়ান টাইপ অফ শেপ। তো যদি শেপ ক্রিনেটেড আরবিসি কখনো পরীক্ষার হলে পানিতে যাতে আকাশ থেকে আমরা না পড়ি, ওকে? সো বিভিন্ন ধরনের শেপের আরবিসি পাওয়া যেতে পারে। ক্রিনেটেড আরবিসি, স্ফেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস, সিকল সেল এন্ড পয়কিলোসাইটোসিস, ওকে? আচ্ছা, নাও লেটস দ্য প্যাকড সেল ভলিউম। আমরা নরমাল পিসিভি বা নরমাল প্যাকড সেল ভলিউম পিসিভি ইন মেলস 40% to 45% and in female 38% to 42%. Packed cell volume increases in polycythemia, dehydration। তাহলে দেখেন প্যাকড সেল ভলিউম কখন বাড়তেছে? পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু ফিভার। তাহলে ডেঙ্গু জ্বরে পিসিবি বেড়ে যায়, এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। ট্রপিক্যাল ডিজিজ এবং এই পিসিবি যে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। ট্রপিক্যাল ডিজিজ কজ বাই ফ্লাভিভাইরাস ট্রান্সমিটেড মসকিটো, এটা আমরা সবাই জানি। তাহলে গ্রেড 3, গ্রেড 4 সিভিয়ারিটি যখনই ডেঙ্গুর মানে যদি পিসিবি কোনো একটা ডেঙ্গু পেশেন্ট যদি পিসিবি বেশি পান, প্যাক্সেল ভলিউম বেশি পান, তখনই মনে করবেন দিস ইজ সিভিয়ার পেস, ওকে? And PCV decreases in anemia, cirrhosis of liver, pregnancy and hemorrhage due to ectopic pregnancy। এই কয়েকটা কথা যে পিসিবি কখন বাড়ে কখন কমে, খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে। সিগনিফিকেন্স অফ প্যাকড সেল ভলিউম, তাহলে ডিটারমিনেশন অফ পিসিবি হেল্পস ইন ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া। কারণ দেখেন আপনি এই যে যদি পিসিবি কম পান, তাহলে আপনার সহজে মাথায় চলে আসবে অ্যানিমিয়া। পিসিবি বেশি পেলে আপনি বুঝতে পারবেন যেটা পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন ফর ডেঙ্গু। ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ পলিসাইথেমিয়া, ডিটারমিনেশন অফ extent of dehydration and recovery from dehydration and decision regarding blood transfusion। যদি ডেঙ্গু শক সিনড্রোমে চলে যায় বা হিমোরেজিক চলে যায়, তখন ব্লাড ট্রান্সফিউশনে হেল্প করবে। নাও লেটস দ্য ব্লাড indices। তাহলে blood indices are the calculations derived from RBC count, hemoglobin content of blood and packed cell volume। তাহলে আরবিসি কোন কোন জিনিস থেকে ব্লাড ইন্ডিসেস বের করা হয়? একটা হচ্ছে আরবিসি কাউন্ট, hemoglobin content of blood and packed cell volume। blood indices help in diagnosis of the type of anemia। blood indices anemia type diagnosis করতে হেল্প করে। so blood indices include mean corpuscular volume, mean corpuscular hemoglobin concentration and color index, ওকে? এই চারটাকে আমরা বলবো ব্লাড ইন্ডাইসিস। mean corpuscular volume, normal MCV is 90 cubic micrometer, এর বেশি গেলে আমরা ধরি ম্যাক্রোসাইটোসিস। আচ্ছা, mean corpuscular hemoglobin, normal volume of MCH is 30 picogram। যদি এর কম হয় এটাকে বলে আমরা হাইপোক্রমিক, যদি বেশি হয় আমরা ধরে নিই হাইপারক্রমিক। মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কজ এমসিএসসি, নরমাল ভ্যালু হচ্ছে 30%। কালার ইন্ডেক্স, নরমাল কালার ইন্ডেক্স হচ্ছে 1, ওকে? আচ্ছা, যেসব পেশেন্ট অ্যানিমিক তাদের কালার ইন্ডেক্স কমে যায়, ওকে? সো এই হচ্ছে আমার ব্লাড ইন্ডেক্সেস গুলা কি এবং তাদের ইন্টারপ্রিটেশন খুবই ইম্পর্টেন্ট। এই নরমাল ভ্যালুস গুলো অনেকে আমরা জানি না বা পরীক্ষায় আসলে আমরা ভুল করি। ডেভিডসনের একদম পিছনে নরমাল ভ্যালুস একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারও কিন্তু এগুলো দেয়া আছে, ঠিক আছে? নাও লেটস সি দ্য অ্যানিমিয়া। অ্যানিমিয়া ইজ দ্য ব্লাড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড উইথ দ্য রিডাকশন ইন কি শুধু হিমোগ্লোবিন কন্টেন্ট না, এটি আমরা অনেক সময় ভুল করি। আমরা যেই বাচ্চাকালে যে ডেফিনিশন পড়েছি ওইটা থেকে একটু বের হয়ে এসে পরীক্ষার জন্য আমাদের যেটা লাগবে যে অ্যানিমিয়া ইজ দ্য ব্লাড ডিসঅর্ডার characterized by the reduction in RBC count, hemoglobin content and packed cell volume, okay? Now classify anemia। anemia is classified by two methods, একটা হচ্ছে morphological classification যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে, and etiological classification। so now let's see the morphological classification anemia: normocytic normochromic anemia, macrocytic normochromic anemia, macrocytic hypochromic anemia, microcytic hypochromic anemia। Etiological classification: hemorrhagic anemia, hemolytic anemia, nutrition deficiency anemia, aplastic anemia and anemia of chronic disease, ওকে? আচ্ছা, এই যে নরমোসাইটিক, ম্যাক্রোসাইটিক, মাইক্রোসাইটিক এর কজ গুলা আমি আপনাদেরকে ডেভিডসনে পড়িয়েছি, এজন্য এখানে ডিটেইলস বললাম না। নাও লেটস দ্য ডব্লিউবিসি। লিউকোসাইটস, তাহলে ডব্লিউবিসি অর লিউকোসাইটস আর দ্য কালারলেস এন্ড নিউক্লিয়েটেড ফর্মড এলিমেন্টস অফ ব্লাড। লিউকো ইজ ডেরিভড ফ্রম গ্রিক ওয়ার্ড যার নাম হচ্ছে হোয়াইট, এর জন্য এর নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। Compared to RBC, the WBC is larger in size। তাহলে RBC চেয়ে WBC বড়, lesser in number with shorter life span, okay? তাহলে RBC এর সাথে পার্থক্য কিন্তু এখানেই হয়ে গেল।
এবং দুই ধরনের ডব্লিউবিসি পাওয়া যায়, গ্রানুলোসাইট and অ্যাগ্রানুলোসাইট। যাদের গ্রানুলস আছে তাদের গ্রানুলোসাইট, যাদের গ্রানুল নেই তাদেরকে বলে অ্যাগ্রানুলোসাইট। সো লেটস সি দ্য হু আর দ্য গ্রানুলোসাইটস, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, and who are the granulocyte, লিম্ফোসাইট এন্ড মনোসাইট। এদের ক্রাইটেরিয়া গুলো পরীক্ষায় আসে। এটা হচ্ছে আপনার রুচির বই থেকে নেওয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউট্রোফিলস দেখেন, নিউট্রোফিলস এর এই একটা ক্রাইটেরিয়া সবাই মনে রাখবেন, এটা হচ্ছে মাল্টি লোব নিউক্লিয়াস। দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা লোব, 3 থেকে 5টা লোব সাধারণত থাকে। এবং এরা হচ্ছে গ্র্যানিউলস গুলো থাকে ফাইন এবং দুই ধরনের স্টেইনে, ইউসিন এন্ড মিথাইলিন ব্লু স্টেইন। এই যে ইউসিন গুলো লাল আর নীল গুলো হচ্ছে মিথাইলিন ব্লু স্টেইন। ইউসিনোফিল দেখেন কোর্স গ্র্যানিউলস, ওকে, ফাইন গ্র্যানুল ছোট ছোট, আর কোর্স মানে একদম বোঝাই যাচ্ছে বড় বড়, উইথ লাল, শুধু লাল, ইউসিন স্টেইন। ছবি দেখে মনে রাখতে হবে। বাইলোব নিউক্লিয়াস, এটি হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন নিউট্রোফিল এন্ড ইউসিনোফিল। এটা হচ্ছে বাইলোবড, এটা হচ্ছে মাল্টিলোবড, এটা হচ্ছে ফাইন গ্র্যানিউলস with two color, using and methylene stain, and this is coarse granules, the only using stain. Basophil দেখেন, এটাও বাইলোব নিউক্লিয়াস বাট কোর্স গ্রানুলস উইথ মিথাইলিন ব্লু স্টেইন। তাহলে এই দুইটা স্টেইনে নিতে পারে নিউট্রোফিল, বাট ইউসিনোফিল এন্ড বেসোফিল অনলি সেপারেট স্টেইন নিবে। ওকে, লিম্ফোসাইট দেখেন, ক্লিয়ার সাইটোপ্লাজম, there is no haziness in dot appearance in cytoplasm, এজন্য clear cytoplasm, but nucleus occupying whole of the cytoplasm. These are characteristic findings of lymphocyte. These are the basic criteria, and they are subdivided into two components, T lymphocyte and B lymphocyte. Okay, and monocyte, nucleus pushed to one side of the cell and clear cytoplasm. এটা হচ্ছে whole cell কে occupy করে থাকে প্রায়, এটা হচ্ছে pushed to one side. Okay, আচ্ছা, নাও সাইজ, লাইফ স্প্যান, নরমাল ভ্যালুস আমি বলেছি, এটা জাস্ট আপনাদের জানার জন্য। পরীক্ষা অত বেশি আসে না, কিন্তু আমরা যে নিউট্রোফিল এন্ড ইউসিনোফিল, এই দুইটা, বেজোফিল, এই ফিল তিনটা অনেকে আমরা ভুল করি, অনেকে আমরা জানি না। পার্সেন্টেজটা একটু দেখে রাখবেন, কারণ আমরা নিউট্রোফিলিয়া, ইউসিনোফিলিয়া, বেজোফিলিয়ার কজগুলো কিন্তু ডেভিডসনে পড়েছি, এই জন্য একটু জানা দরকার। ডায়ামিটার, লাইফ স্প্যান গুলো দেখতে পারেন। ডায়ামিটার গুলো মনে রাখা সো টাফ। কার ডায়ামিটার সবচেয়ে বড়, এইটা একটু মাথায় রাখেন, যে মনোসাইট দেখেন 14 to 18 মাইক্রোমিটার। এবং কার লাইফ স্প্যান, এই আপনার ডাব্লিউবিসি গুলোর মধ্যে কার লাইফ স্প্যান সবচেয়ে বেশি, এটা একটু মনে রাখতে পারেন, যে বেজোফিল 12 to 15 ডেজ। ওকে, এর লাইফ স্প্যান সবচেয়ে বেশি, এভাবে একটু মনে রাখতে হবে। এবং কাউন্ট দেখেন, নিউট্রোফিল সবচেয়ে বেশি প্রপোর্শনে থাকে, নিউট্রোফিল 50 to 70%, এবং কাউন্ট হচ্ছে পার কিউবিক মিলিমিটারে 3000 থেকে 6000। ওকে, সো আমি সবগুলো বললাম না, এই কিন্তু এই কাউন্টটা খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট এন্ড ডায়ামিটার এন্ড লাইফ স্প্যান অফ ডব্লিউবিসিস। তাছাড়া টোটাল ডব্লিউবিসি কাউন্ট হচ্ছে 4000 থেকে 11000 মিলিমিটার পার কিউব অফ ব্লাড। Now, properties of WBC: diapedesis, amoeboid movement, chemotaxis, and phagocytosis. ফাংশনস অফ ডব্লিউবিসিস, প্রত্যেকটার স্পেসিফিক দুই একটা করে ফাংশন, একটু রিডিং পড়লে এগুলো পারা যায়, কিন্তু আমরা এগুলো না পড়তে পড়তে এমন একটা অবস্থায় যখন কোশ্চেন আসে তখন কনফিউজড হয়ে যায়, আর সহজ কোশ্চেনই আমরা পারি না। নিউট্রোফিলস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি, এটা আমরা জানি যে এটা ওয়ান টাইপ অফ ম্যাক্রোফেজিক অ্যাক্টিভিটি। ইউসিনোফিলস প্লে অ্যান ইম্পর্টেন্ট ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি এগেইনস্ট দ্য প্যারাসাইটস, তাহলে এই জন্য প্যারাসাইট ইনফেস্টেশন, ইউসিনোফিল কাউন্ট কিন্তু বেড়ে যায়। Basophils play an important role in healing process. এটা কি জানতেন সবাই? হিলিং প্রসেসে যে রোল আছে, সো দেয়ার নাম্বার ইনক্রিজ ডিউরিং হিলিং প্রসেস। যখন হিলিং প্রসেস তখন বেজোফিলিয়া বা বা আপনার যে বেজোফিল কাউন্ট বেড়ে যায়। মনোসাইটস are the largest cells among the leukocytes. Like neutrophils, monocytes are also motile and phagocytes in nature. তাহলে এখানে phagocytic activity কার কার পেলাম? নিউট্রোফিল এন্ড মনোসাইটস। যে like neutrophils, these cells wander freely through all tissues of the body, সকল জায়গায় ঘুরতে পারে, এই জন্য এক এক জায়গায় তার এক এক নাম। যেমন লিভারে কাফার সেলস, স্প্লিনে আপনার হচ্ছে হোয়াইট পাল্প, অ্যান্ড হচ্ছে আমরা ব্রেইনে মাইক্রোগ্লিয়া, আমাদের স্কিনে ল্যাঙ্গারহ্যান্স সেলস, লাংস অ্যালভিউলার ম্যাক্রোফেজ, তাই না? এক এক জায়গায় এক এক নাম। ব্লাডে হচ্ছে মনোসাইটস, ওকে, বোনস হচ্ছে হিস্টিওসাইট। লিম্ফোসাইটস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইমিউনিটি, আমরা ইমিউনোলজি যে লিম্ফোসাইটস এর ফাংশন পড়েছি। These are the functions of our WBC, and these are the conditions where this granulocyte and agranulocytes are increased or decreased. আচ্ছা, এই চার্টটা আমি আপনাদেরকে ডেভিডসনে পড়িয়েছি, তারপরে এটা বেসিক বই থেকে নেয়া,
এটা আপনারা একটু দেখবেন যে কখন নিউট্রোফিল কাউন্ট গুলা বাড়ে, কখন নিউট্রোপেনিয়া হয়, কখন ইওসিনোফিলিয়া হয়, কখন বেসোফিলিয়া হবে, কখন ইওসিনোপেনিয়া হবে, মনোসাইটোসিস। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ডেভিডসনের যে চার্ট ওইখান থেকে মেইনলি কোশ্চেনটা আসবে, বলেছি যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট: নিউট্রোফিলিয়ার কজ, নিউট্রোপেনিয়ার কজ, নিউট্রোপেনিয়ার মধ্যে আবার হচ্ছে ড্রাগ কজিং নিউট্রোপেনিয়া। এখানে তো চারটা জিনিস দিয়েছি: বোন ম্যারো ডিসঅর্ডার, টিউবারকুলোসিস, টাইফয়েড, অটোইমিউন ডিজিজ। চলো, ড্রাগ কিন্তু অনেক নিউট্রোফিল কাউন্ট কমায়। হোয়াট আর দ্য ড্রাগস? এটা কিন্তু ডেভিডসন আলাদা একটা বক্স আছে, ওইটা পড়তে হবে। ইউসোনোফিলিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ বিকজ অ্যালার্জিক কন্ডিশনস লাইক অ্যাজমা, এছাড়াও প্যারাসাইটিমিয়া, ইন্টেস্টাইনাল প্যারাসাইটিস, স্কারলেট ফিভার, ইউসিনোফিলিয়া অনেক বেড়ে যায়। ইউসিনোপেনিয়া দরকার নেই, বেজোফিলিয়াটা পড়বেন, বেজোপেনিয়া দরকার নেই, মনোসাইটোসিসটা পড়বেন, ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা একদম টিপিক্যাল কজ, পরীক্ষায় কিন্তু এই চারটাই সবসময় থাকে: টিউবারকুলোসিস, সিফিলিস, ম্যালেরিয়া, কালাজ্বর, মনোসাইট কাউন্ট বেড়ে যায়। ঠিক আছে, মনোসাইটোপেনিয়া, পেনিয়া গুলা সাধারণত দরকার হয় না, শুধু নিউট্রোপেনিয়াটা পড়বেন। লিম্ফোসাইটোসিসও অত ইম্পর্টেন্ট না, লিম্ফোপেনিয়াটা ইম্পর্টেন্ট। এই যে লিম্ফোপেনিয়া, ঠিক আছে? ওকে, এই কয়টা কন্ডিশনস পড়তে হবে। নাও লেটস সি দ্য প্লেটলেটস। আচ্ছা, প্লেটলেটস এর সম্পর্কে আগে বলি যে প্লেটলেটস যে গ্র্যানিউলস, আলফা গ্র্যানিউলস, ল্যামডা গ্র্যানিউলস, ডেল্টা গ্র্যানিউলস, এগুলো থেকে কি কি সিক্রেশন, কি কি রিলিজ হয়, এটা কিন্তু আপনাদেরকে আমি হেমাটোলজি ডেভিডসন ক্লাসে বলেছি, এজন্য এটা বেসিকে আর ঢুকাই নেই। ওকে, so platelets are small, colorless, non-nucleated and moderately refractive bodies of variable shapes. প্লেটলেট হচ্ছে স্মল, কালারলেস, নন নিউক্লিয়েটেড। দেখেন এখানে আমরা একটা পেলাম নন নিউক্লিয়েটেড, and moderately refractive bodies of variable shapes. নর্মাল প্লেটলেট কাউন্ট হচ্ছে 2.5 লাখ, তাই না? কিন্তু এটা কিন্তু ভ্যারি করে, এটা এক এক জায়গায় এক এক রকম দেয়া আছে। ওকে, ইট রেঞ্জেস বিটুইন 2 লাখ থেকে 4 লাখ, কোনো কোনো বইতে 1.5 থেকে 4 লাখ পর্যন্ত দেয়া আছে। ঠিক আছে, এই দেখেন এখানে যে গ্রানিউলস গুলো, যে আলফা গ্রানিউলস, দিস ইজ ডেন্স গ্রানিউলস, আর এটা হচ্ছে ল্যামডা গ্রানিউলস। এই গ্রানিউলস গুলো থেকে কি কি সিক্রেট হয়, এটা আমি আপনাদেরকে লিখে দিয়েছি, এগুলা অবশ্যই এর সাথে পড়তে হবে। নাও ফাংশনস, প্লেটলেটের প্রপার্টিস গুলো কি কি? 3টা এ দিয়ে মনে রাখা যায়: অ্যাডহেসিভনেস, এগ্রিগেশন এন্ড এগ্লুটিনেশন। দেখেন ইনঅ্যাক্টিভেট প্লেটলেট থেকে এরকম ডিমের মতো অ্যাক্টিভেটেড প্লেটলেট যে ফাইলোপোডিয়া গুলো ডেভেলপ করে। Functions: role in blood clotting, role in clot retraction, role in prevention of role in blood loss, hemostasis, uh, prevention of hemorrhage বা ব্লিডিং হবে, role in repair of ruptured blood vessels, role in defense mechanisms. Okay, প্লেটলেট ডিসঅর্ডার কি কি আছে? থ্রম্বোসাইটোপেনিয়া, যেখানে প্লেটলেট কাউন্ট কমে যায়; থ্রম্বোসাইটোসিস, যেখানে প্লেটলেট কাউন্ট বেড়ে যায়; থ্রম্বোসাইথেমিয়া, থ্রম্বোসাইথেমিয়া, আর এটা হচ্ছে গ্লেঞ্জম্যানস থ্রম্বাসথেনিয়া। এই থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইথেমিয়া, থ্রম্বাসথেনিয়া, এই টার্মগুলো একটু সম্যক ধারণা থাকতে হবে। থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কাউন্ট কম। থ্রম্বোসাইটোসিস, এটা নিয়ে অনেকে ঝামেলাত পড়েন যে হোয়াট ইজ থ্রম্বোসাইটোসিস। মনে করেন একটা জায়গায় যদি ব্লিডিং হয় বা কোনো একটা ব্লাড ভেসেল যদি ট্রমার কারণে বা ড্যামেজ হওয়ার কারণে সেখান থেকে যদি ব্লিডিং হওয়া শুরু করে, সেখানে প্রথমে প্লাটিলেট আসবে, প্লাটিলেট গিয়ে ওখানে অ্যাডহেয়ার হবে, স্টিক হবে, এবং প্লাটিলেট ওখানে আরো প্লাটিলেট গুলা প্লাস আশেপাশে সব জিনিসগুলোকে টেনে আনবে, এবং টেনে এনে একটা ক্লট ফর্মেশন তৈরি করবে, ঠিক কিনা? এই যে প্লাটিলেট এগ্রিগেশন হচ্ছে, আরো প্লাটিলেটকে সে নিয়ে আসতেছে, যখন ড্যামেজ ব্লাড ভেসেলের যে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর প্রভাবে ব্লিডিং অ্যারেস্ট করার জন্য, হিমোস্টেসিস মেকানিজমটাকে পরিপূর্ণ করার জন্য প্লাটিলেট আরো প্লাটিলেটকে নিয়ে এসে ওইখানে আপনার হচ্ছে ব্লিডিংটা স্টপ করছে, এটাকে বলবো আমরা থ্রম্বোসাইটোসিস। সো thrombocytosis occurs when your body produces too many platelets in response to damage to the blood vessels, or in response to stop or spontaneous arrest of bleeding. ওকে, এটা হচ্ছে থ্রম্বোসাইটোসিস। আর থ্রম্বো থ্রম্বাসথেনিয়া তো বলেছি, যে থ্রম্বাসথেনিয়া মানে হচ্ছে প্লাটিলেট ডিসফাংশন। প্লাটিলেট আপনার হচ্ছে ঠিকই আছে, কাউন্ট ঠিক আছে, কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না। ওকে, প্লাটিলেট নরমাল কাউন্ট বাট ঠিকমতো কাজ করতে, এটা বলে গ্লেঞ্জম্যানস থ্রম্বোসথেনিয়া। আর থ্রম্বোসাইথেমিয়া মানে কি? থ্রম্বোসাইথেমিয়া হচ্ছে অ্যাবনর্মাল স্টেম সেলের কারণে অতিরিক্ত যদি প্লাটিলেট তৈরি হয়, সেটাকে বলে আমরা থ্রম্বোসাইথেমিয়া। কোনো ব্লিডিং টিডিং এর কারণে না, অ্যাবনর্মাল স্টেম সেল থেকে অতিরিক্ত প্লেটলেট তৈরি হচ্ছে। এই হচ্ছে আমার প্লেটলেট ডিসঅর্ডারের 4টা টার্ম। এটা কিন্তু ভুল করা যাবে না, এটা অনেকেই ক্লিয়ার কনসেপশন না থাকার কারণে আমরা বুঝতে পারি না। সো আমরা যদি একটু দেখি, দেখেন হিমোস্ট্যাসিস মেকানিজম। হিমোস্ট্যাসিস মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। হিমোস্ট্যাসিস মানে হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং। হিমোস্ট্যাসিস মানে হচ্ছে স্পন্টেনিয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং। আমার শরীরের কোথাও যদি কেটে যায়,
সেইখানে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে ব্লিডিংটাকে অ্যারেস্ট করার জন্য দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে প্ল্যাটিলেট, একটা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেম। কোয়াগুলেশন সিস্টেমের আবার দুইটা পাথওয়ে আছে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে। সো প্রথমেই যখন কোনো একটা আমার ব্লাড ভেসেল এক্সট্রাভেসেশন হয়ে ব্লিডিং যখন হবে, তখন আমার ফার্স্ট যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। ফার্স্ট ঘটনাটা ঘটবে ভেসোকনস্ট্রিকশন। ভেসোকনস্ট্রিকশনের পরে হচ্ছে আপনার এক্সপোজার অফ কোলাজেন, কোলাজেন এক্সপোজার, এবং দেখেন যে বন ইলিভেন্ট ফ্যাক্টর আসতেছে, ঠিক আছে, এন্ড অ্যাডহিয়ারেন্স অফ প্লাটিলেট টু কোলাজেন এন্ড অ্যাক্টিভেশন অফ প্লেটলেট। তাহলে প্লাটিলেটটা অ্যাক্টিভেশন হবে। প্লাটিলেট অ্যাক্টিভেশন যখন হবে, এই প্লাটিলেট আপনারা দেখেন এডিপি থ্রম্বোক্সিনেটিভ, ভেরি ইম্পর্টেন্ট, এই হিমোস্টেসিস মেকানিজম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে। সিক্রেশন অফ এডিপি, থ্রম্বোক্সিন A2, তাহলে এইগুলো হচ্ছে আপনার নিয়ে আসবে, প্ল্যাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আসবে, ফলে প্ল্যাটলেট এগ্রিগেশন হবে, এবং এগ্রিগেশন হয়ে কি করবে, প্ল্যাটলেট প্লাক ফর্মেশন হবে। এই যে প্লেটলেট এই ব্লিডিংটাকে অ্যারেস্ট করছে, এটা হচ্ছে প্রাইমারি হেমোস্টেসিস, অনলি প্লেটলেট করতেছে। এছাড়া দেখেন প্ল্যাটলেট আর কি করতেছে, সেরোটোনিন রিলিজ করে ভেসোকনস্ট্রিকশন। দ্য ফার্স্ট স্টেপ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, যেটা আমি বলেছি স্টেজ 1, এন্ড ফর্মেশন অফ প্রথম মেন অ্যাক্টিভেটর, যেটা ব্লাড ক্লটিং। তাহলে দেখেন এই যে প্রথম মেন অ্যাক্টিভেটরটা, এটা কিভাবে ফর্মেশন হচ্ছে, ওকে। এই যে প্রথম বিন অ্যাক্টিভেটর, এখানে দেখেন এই যে প্রথম বিন অ্যাক্টিভেটর, এটা এটা ফর্মেশন হচ্ছে কিভাবে, কোয়াগুলেশন সিস্টেমের মাধ্যমে। তো কোয়াগুলেশন সিস্টেম, তাহলে দেখেন এই যে প্রথমেই যখনই একটা কোনো ব্লিডিং হবে, ওই ব্লিডিংটাকে অ্যারেস্ট করার জন্য প্রথমেই সবার আগে অ্যাকশন নেবে প্লেটলেট। এই জন্য প্রাইমারি হিমোস্টেসিস করে প্লেটলেট, এই প্লেটলেট প্ল্যাক ফর্মেশনের মাধ্যমে। এই হিমোস্টেসিসটা, এই ব্লিডিংটা বন্ধ করাটা আরো স্ট্রং হবে যখন কোয়াগুলেশন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। দ্যাট মিনস এই প্রথম বিন অ্যাক্টিভেটর যখন ফর্মেশন হবে, ওকে। এই প্রথম বিন অ্যাক্টিভেটর যখন তৈরি হয়ে যাবে, তখন ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক, এই দুইটা ওয়েতেই তৈরি হয়, তখন ব্লাড ক্লটিংটা আরো স্ট্রং হবে। এটা হচ্ছে সেকেন্ডারি হিমোস্টেসিস, ওকে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে একদম সম্যক ক্লিয়ার ধারণা থাকতে হবে। সো কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে, আমরা কি জানি, ফিব্রিন প্রোডাকশন। ফিব্রিন, ফিব্রিনটা কিরকম দেখতে, সুতার মতো, তাই না? এই ফিব্রিনের সাথে যখন এই কোয়াগুলেশন সিস্টেম থেকে যখন ফিব্রিন আসবে, ফিব্রিন সাথে যখন প্লেটলেট যোগ হবে, তখন মোর স্টেবল হিমোস্টেসিস হবে। এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি হিমোস্টেসিস। ব্লিডিংটা তখন কমপ্লিটলি বন্ধ হবে, ব্লিডিংটা তখন কমপ্লিটলি বন্ধ হবে, ঠিক আছে। সো আমরা যদি বলি যে যে কোনো একটা ইনজুরি টু দ্য ব্লাড ভেসেলস এন্ড ড্যামেজ অফ এন্ডোথেলিয়াম হলে, এই এন্ডোথেলিয়ামটা এক্সপোজার অফ কোলাজেন, কোলাজেনের এক্সপোজার হলো বর্ন ইলিভেন্ট ফ্যাক্টর আসলো, অ্যাডহিয়ারেন্স অফ প্লেটলেট টু কোলাজেন এন্ড অ্যাক্টিভেশন অফ প্লেটলেট। আচ্ছা, এই প্রসেসটা আমি দেখালাম। আমি সহজ করে বলি যে যখনই কোনো ব্লিডিং হবে, ড্যামেজ হবে এন্ডোথেলিয়াম, যখনই ব্লিডিং শুরু হবে, তখন দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে প্লেটলেট আর একটা হচ্ছে কোয়াগুলেশন সিস্টেম। প্লেটলেট এই পদ্ধতিতে এই যে এই জিনিসগুলো রিলিজ করার মাধ্যমে ভেসোকনস্ট্রিকশন আর প্লাক ফর্মেশনের মাধ্যমে প্রাইমারি হেমোস্টেসিস করবে, আর কোয়াগুলেশন সিস্টেম ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে ব্লাড ক্লটিং শুরু করবে। এই হচ্ছে টোটাল, these are the three stages of hemostasis. First two are primary hemostasis, third are secondary hemostasis. এই প্রাইমারি এন্ড সেকেন্ডারি মিলে একটা স্ট্রং হেমোস্টেসিস হবে, ওকে। তাহলে পার্মানেন্ট ক্লট ফর্মেশন হবে। কারো যদি এই স্টেপগুলো কাজ না করে, তাহলেই কিন্তু হিমোরেজ হবে। এই স্টেপগুলো যদি, হিমোস্টেসিসের উল্টা জিনিসটা হচ্ছে হিমোরেজ, এই স্টেপগুলো যদি কারো ডিফেক্ট থাকে, তখনই হিমোরেজ। এই জন্য বলি ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে যদি কারো সমস্যা থাকে, হিমোরেজ হবে। কারো যদি প্লাটিলেটের সমস্যা থাকে, তাহলে হিমোরেজ। সো ডিস্টারবেন্স অফ হিমোস্টেসিস মিন্স হিমোরেজ। আমরা কখন চিন্তা করবো যে পেশেন্টের হেমোস্ট্যাটিক ডিসঅর্ডার, প্লাটিলেট ডিসঅর্ডার, কোয়াগুলেশন সিস্টেমে ডিফেক্ট আছে? ট্রমার কারণে তো ব্লিডিং হয়, তার মানে তো এই না যে তার প্লাটিলেট ডিসঅর্ডার আছে, তাই না? নর্মালি তো আপনার ব্লেড দিয়ে কেটে গেলেও ব্লিডিং হবে, এটা তো টিস্যু ট্রমা না। তার মানে কি আমার প্লাটিলেট ডিসঅর্ডার আছে? তাহলে প্লাটিলেট ডিসঅর্ডার আছে কিনা বা কোয়াগুলেশন সিস্টেমের ডিফেক্ট আছে কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? তাহলে যদি দেখেন যে এক্সেসিভ ব্লিডিং হচ্ছে উইদাউট এনি লোকাল প্যাথোলজি, সিঙ্গেল সাইড থেকে বারবার ব্লিডিং হচ্ছে, সিঙ্গেল সাইড থেকে বারবার ব্লিডিং হচ্ছে, ঠিক আছে, কেটে যাওয়ার পরে মনে করেন ওইখানে আপনি ব্লিডিং বন্ধই করতে পারতেছেন না, বারবার ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে, বা একজনের মনে করেন বারবার হ্যামাটেমেসিস মেলানো হচ্ছে, অথচ তার স্টমাকে কোনো পেপটিক আলসার নাই, তাই না? আমরা তো জানি যে হ্যামাটেমেসিস মেলানোর
প্রধান কারণ কি? পেপটিক আলসার। বাট হেমাটেমসিস মেলানো হচ্ছে কিন্তু তার কোনো পেপটিক আলসার, এন্ডোস্কোপি করে দেখা গেল স্টমাক নরমাল, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না এখানে মানে প্লাটিলেট বা কোয়াগুলেশন সিস্টেমে ডিফেক্ট আছে। ঠিক আছে, যেমন আপনি একটা বাচ্চাকে সার্কামসিশন করতে গেলেন, সার্কামসিশন করে ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন আপনাকে এটা দেখেন কোনো লোকাল প্যাথোলজি ছাড়াই কিন্তু এক্সেসিভ ব্লিডিং হচ্ছে, এটাকে তখন বলতে হবে যে হ্যাঁ, হয় কোয়াগুলেশন সিস্টেম অথবা প্লেটলেটের সমস্যা আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ব্লিডিং ফ্রম অ্যানাটমিক্যালি ডিস্টিংক্ট সাইট, মানে ডিফারেন্ট সাইট। যেমন একজনের এপিস্টেক্সিস হচ্ছে, আবার পার পুরো হচ্ছে, এপিস্টেক্সিস হচ্ছে আবার পার পুরো হচ্ছে, হেমাটেমিসিস মেলানো হচ্ছে আবার মেনোরেজিও হচ্ছে। সো ডিফারেন্ট অ্যানাটমিক্যাল সাইট থেকে সাইমালটেনিয়াসলি ব্লিডিং হলে তখন বুঝতে হবে প্লাটিলেট বা কোয়াগুলেশন সিস্টেমে ডিফেক্ট আছে। এই জন্য আমরা তখন বুঝে ফেলবো। ওকে, সো হিমোস্ট্যাটিক ডিসঅর্ডার দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে প্লাটিলেট অ্যাবনর্মালিটি, একটা হচ্ছে এই কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি। একটা হচ্ছে প্লেটলেট অ্যাবনর্মালিটি, একটা হচ্ছে কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি। প্লেটলেট অ্যাবনর্মালিটিতে যেটা, এটাকে বলে ব্লিডিং ডিসঅর্ডার। কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিতে যেটা হয়, এটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। তাহলে ব্লিডিং ডিসঅর্ডার গুলো কি কি? এই ব্লিডিং ডিসঅর্ডার প্লেটলেটের সমস্যা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট কমে, একটা হচ্ছে প্লাটিলেট আছে, প্লাটিলেট কাজ করতে পারছে না। প্লাটিলেট কাউন্ট কমে যেটা হয় এটাকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া, আর প্লাটিলেট যদি ঠিকমতো কাজ করতে পারে না বাট কাউন্ট ঠিক আছে, এটা বলে থ্রম্বোস্থেনিয়া। তাহলে এই যে থ্রম্বোসাইটোপেনিয়া এর কজ গুলো কি কি, ডেভিডসন আপনাদের দেখিয়েছি, ঠিক কিনা? অ্যাকোয়ার্ড কজ গুলো মনে আছে, যে ডেঙ্গু, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, লিউকেমিয়া, এসএলই, ডিআইসি, প্লাস্টিক এনিমিয়া, এগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড কজ। আর প্লাটিলেট যে গ্র্যাঞ্জম্যান থ্রম্বাসথেনিয়া এর কজ গুলো কি কি? এর কজ গুলো হচ্ছে আপনি সবচেয়ে কমন কজ যদি আমরা ধরি, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, প্লাটিলেট কাউন্ট ঠিক আছে বাট প্লেটলেট ডিসফাংশন, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যারা নেয়, অ্যাসপিরিন যারা নেয়, ক্লপিডোগ্রেল যারা নেয়, কারো যদি ইউরিমিয়া থাকে। আরেকটা হচ্ছে বর্ন উইলিবেন ডিজিজ। ঠিক আছে, বর্ন উইলিবেন ডিজিজ, বর্ন উইলিবেন ডিজিজ প্লাটিলেট cannot act properly due to deficiency of a specific factor which is called born uliben factor. ওকে, এই হচ্ছে বেসিক কনসেপশন। এই কনসেপশনটা না থাকলে আপনি ঝামেলায় পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। আর কোয়াগুলেশন ডিসঅর্ডার মধ্যে এই যে আমরা এখন দেখি কোয়াগুলেশন ডিসঅর্ডার কয় ধরনের? টু পাথওয়েস অফ কোয়াগুলেশন, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, তাই না? আচ্ছা, ইন্ট্রিনসিক পাথওয়ে এন্ড এক্সট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ের কজ গুলা কি কি? ইন্ট্রিনসিক পাথওয়ে ডিফেক্ট হলে, ইন্ট্রিনসিক পাথওয়ে দেখেন স্টেজ গুলা, দেখেন এন্ডোথেলিয়াল ড্যামেজ যখনই শুরু হলো, কোলাজেন এক্সপোজার হলো, তখন কিছু ফ্যাক্টর আসে, এগুলোকে বলে ক্লটিং ফ্যাক্টর। এই ক্যালিক্রেইন, হাই মলিকুলার ওয়েট কিনোনেজেন, এই যে ক্যালিক্রেইন এন্ড হাই মলিকুলার ওয়েট কিনোনেজেন, এই ক্লটিং ফ্যাক্টর গুলো এসে ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভেট করে দেয়, ফ্যাক্টর 12 আবার ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করে, ফ্যাক্টর 9 আবার ফ্যাক্টর ক্যালসিয়ামের প্রভাবে ফ্যাক্টর অ্যাক্টিভেটেড 9 হয়, এই অ্যাক্টিভেটেড 9 আবার 10 কে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, এই 10 কে অ্যাক্টিভেট করে, এই দেখেন এখানে ফ্যাক্টর 5 এন্ড থ্রম্বিনের সহায়তায় প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি হয়। এই প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে। থ্রম্বিন মানে হচ্ছে, এই থ্রম্বিনটা কি করে, এই ফিব্রিনোজেন, ফিব্রিন দেখেছেন এই যে ফিব্রিনোজেন, এই ফিব্রিনোজেনকে অ্যাক্টিভ করে। ফিব্রিনোজেন পলিমারাইজেশন, সুতাগুলো পলিমারাইজ হয়ে আপনার হচ্ছে ফিব্রিন তৈরি করে। ওকে, ফিব্রিন জাল, যেমন অনেকগুলো মার্বেল একসাথে থেকে যে স্ট্যাবিলিটিটা থাকবে, যদি এটাকে নেটের ব্যাগের মধ্যে একসাথে ঝুলায় দেন, তাহলে ভিতরে ঢুকায় দেন, তখন কিন্তু স্ট্যাবিলিটিটা আরো বেশি হবে। তাহলে দেখেন এটা ইন্ট্রিনসিক পাথর। এক্সট্রিনসিক পাথর যে টিস্যু ট্রমার কারণে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন প্রথমে আসবে, এসে ওরা ডিরেক্টলি দেখেন এখানে কিন্তু এই যে ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ঠিক আছে, ফ্যাক্টর 9, এই তিনটার কোনো রোল নাই। এখানে রোল আছে, এখানে যেমন 8, এখানে আবার 8 এর রোল নাই, এখানে 5-7। এক্সট্রিনসিক পাথর ফ্যাক্টর গুলো হচ্ছে 5-7। 5-7 কি? লেবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, এই দুইটাই কিন্তু কিন্তু অ্যাক্টিভেটেড 10 দুইটাতে আছে, অ্যাক্টিভেটেড 10 দুইটাতেই আছে, ক্যালসিয়াম এবং থ্রম্বিনের কম্বিনেশনে প্রথম্বিন। তাহলে পরীক্ষা যেটা আসে প্রথম্বিন অ্যাক্টিভেটর কিভাবে ফর্মেশন, প্রথম্বিন অ্যাক্টিভেটর ফর্মেশনে কি কি লাগে? তাহলে অ্যাক্টিভেটেড 10, থ্রম্বিন, ফ্যাক্টর 5 এন্ড ক্যালসিয়াম, এই চারটা মিলে তৈরি হয় প্রথম্বিন অ্যাক্টিভেটর। আলটিমেটলি ফিব্রিন ক্লট তৈরি হয় ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে। ঠিক আছে, সো ইন্ট্রিনসিক পাথওয়েতে যদি কোনো কারো যদি এই পাথওয়েতে ডিফেক্ট থাকে তাহলে কি কি ঘটনা ঘটবে, তাহলে কি কি কারণে হতে পারে? তাহলে সবচেয়ে কমন কজ, কনজেনিটাল একটা কজ হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ এন্ড বি। আর এক্সট্রিনসিক পাথওয়েতে আমরা সাধারণত যে অ্যাকোয়ার্ড যে কজগুলো আছে, অ্যান্টিকোয়াগুল্যান্ট ড্রাগ যারা নেয়,
অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ এক্সট্রিনজিক পাথওয়েকে ইনহিবিট করে মেইনলি অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটিক ফেইলিউর এগুলোতে। আর ডিআইসি ক্যান এফেক্ট বোথ ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক পাথওয়ে। আবার ডিআইসি তে প্লেটলেট কনজাম্পশন হয়ে যায়, সো এটা ব্লিডিং ডিসঅর্ডার একটা কজ। সো ডিআইসি ক্যান কজ প্লেটলেট ডেফিসিয়েন্সি, ডিআইসি ক্যান কজ ইন্ট্রিনজিক পাথওয়ে অ্যাবনর্মালিটি, ডিআইসি ক্যান কজ এক্সট্রিনজিক পাথওয়ে অ্যাবনর্মালিটি। তো ডিআইসি প্লাটিলেট এবং কোয়াগুলেশন সিস্টেম এই দুইটাকে এফেক্ট করে, কারণ কোয়াগুলেশন সিস্টেম হচ্ছে ইন্ট্রিনজিক এন্ড এক্সট্রিনজিক পাথওয়ে। আর আপনার হচ্ছে প্লেটলেট তো ডিএসি তে ডেফিনেশন হয়ে আপনার কনজাম্পশন হয়ে যাবেই। ওকে, সো ব্লিডিং ইজ মোর সিভিয়ার ইন ডিআইসি, যেহেতু দুইটা সিস্টেমই হেমোস্ট্যাসিসের এফেক্ট হয়। সো এই হিমোস্ট্যাটিক ডিসঅর্ডার স্ক্রিনিং টেস্ট এই জন্য বিটি সিটি পিটি করতে হয়। ব্লিডিং টাইমটা আমরা টু অ্যাসেস প্লেটলেট ডিফেক্ট, যেমন যদি কারো প্লেটলেট ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা ব্লিডিং টাইম প্রলং পাবো। আর যদি প্লেটলেট ডেফিসিয়েন্সি না থাকে তাহলেও আমরা ব্লিডিং টাইম প্রলং পাবো। যদি প্লেটলেট ডিসফাংশন থাকে, তাহলে প্লেটলেট ডিসফাংশন হচ্ছে থ্রম্বাসথেনিয়া, এটাতেও ব্লিডিং টাইম প্রলং পাবো। আবার প্লেটলেট ডেফিসিয়েন্সি তো ব্লিডিং টাইম প্রলং পাবো। বাট প্লেটলেট কাউন্ট দেখে আমরা বুঝতে পারবো এটা থ্রম্বোসাইটোপেনিয়া না থ্রম্বাসথেনিয়া, কারণ আমরা জানি থ্রম্বাসথেনিয়াতে প্লেটলেট কাউন্ট নরমাল বাট ডিসফাংশন, দুইটাতেই ব্লিডিং টাইম প্রলং, বাট কাউন্ট দিয়ে আমরা একটা এক্সক্লুড করে দিতে পারি। ঠিক আছে, সো বিটি প্রলংড ইন প্লেটলেট ডিফেক্ট, আর কোয়াগুলেশন সিস্টেম ডিফেক্টে প্রলংড হয় পিটি এন্ড এপিটিটি। সিটি আর এটা হচ্ছে ওল্ডার ভার্সনের অফ এপিডিটি। এপিডিটি হচ্ছে একটা নিউ ভার্সন। আগে বলা হতো সিটি ক্লটিং টাইম, এখন এটাকে বলে এপিডিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। ওকে, তাহলে কারো যদি ইন্ট্রিনজিক পাথওয়েতে সমস্যা থাকে তাহলে তার এপিডিটি বা ক্লটিং টাইম প্রলংড হবে, এন্ড কারো যদি এক্সট্রিনজিক পাথওয়েতে সমস্যা থাকে তাহলে তার প্রথম বিন টাইম বা পিটি প্রলংড হবে। ঠিক আছে, সো কোয়াগুলেশন ডিসঅর্ডার ইন্ট্রিনজিক পাথওয়ে ডিফেক্ট, prolonged APTT or CT, coagulation disorder extrinsic pathway defect, prolonged PT বা প্রথম বিন টাইম। ঠিক আছে, সো nowadays clotting time is backdated, clotting time is replaced with APTT, কারণ এটা it is more abundant in many centers. So in bleeding disorder, that is যেখানে প্লাটিলেট সমস্যা সেখানে বিটি বাড়বে, and coagulation disorder APTT বাড়বে, and যেটা ইন্ট্রিনজিক পাথওয়ে, and coagulation disorder extrinsic পাথওয়েতে প্রথম বিন টাইম বাড়বে। এই হচ্ছে বেসিক কথা। এই বেসিক কথাগুলো আপনাকে এই দুটো পাথওয়ে থেকে রপ্ত করে নিতে হবে। এন্ড ক্লটিং ফ্যাক্টর গুলা আমি এখানে দিয়ে দিয়েছি। পরীক্ষায় একটা চমৎকার জনপ্রিয় কোশ্চেন এফসিপিএস পার্টনে প্রায় আসে, যে 1 থেকে 13 নম্বর ক্লটিং ফ্যাক্টর এবং তাদের নামগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম 4টাকে বলা হয় এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, ফুল পরে টুপ করে ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন এন্ড ক্যালসিয়াম। হিয়ার ওকে, now let's see the anticoagulants. Substances which prevent or postpone coagulation of blood are called anticoagulants. The substances which prevent or postpone coagulation of blood তাদেরকে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট বলবো। ওকে, তাহলে রক্ত জমাট বাঁধতে যারা বাধা দিবে তাদেরকে আমরা বলবো অ্যান্টিকোয়াগুল্যান্ট। 3 ধরনের পাওয়া যায়। অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ টু প্রিভেন্ট ব্লাড ক্লটিং ইনসাইড দ্য বডি, যেটা করে ইন ভিভো, and anticoagulant is to prevent clotting of blood that is collected from the body, that is outside of the body, in vitro, and anticoagulant used to prevent blood clotting in both vivo and vitro. Heparin is naturally, heparin থেকে কোশ্চেন আসে, heparin is naturally produced anticoagulant in the body. তাহলে ন্যাচারালি প্রডিউসড অ্যান্টিকোয়াগুল্যান্ট ইন দ্য বডি নাম কি? হেপারিন। হেপারিন ইজ কনজুগেটেড পলিস্যাকারাইড। প্রত্যেকটা তথ্য ইম্পর্টেন্ট। ওকে, আমি ডেভিডসনে যতটুকু হেপারিন সম্পর্কে পড়িয়েছি প্লাস এইটুকু আপনি অ্যাড করে নিলে এনাফ। Commercial preparation is available in liquid form or dry form as sodium, calcium, ammonium, lithium salt. চারটে পরীক্ষা আসে। Heparin is used as an anticoagulant both in vivo and vitro. Very very important তথ্য এটা পরীক্ষা আসছে, and this is very expensive drug. How heparin acts? So heparin সম্পর্কে আমরা দেখলাম, anticoagulant দেখলাম। Now how heparin acts? Heparin suppresses thrombin action. ওই যে আমরা থ্রম্বিন বললাম, এই থ্রম্বিন অ্যাকশন সাপ্রেসর। আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভেট ক্লটিং ফ্যাক্টর। এই 4টা ক্লটিং ফ্যাক্টর নামই পরীক্ষায় আসে 9, 10, 11, 12, and activate antithrombin 3, থ্রম্বিনকে সাপ্রেস করে, অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভ। সো রিমুভস থ্রম্বিন, নো ব্লাড ক্লটিং। ওকে, now another anticoagulants, oral anticoagulant, coumarin derivatives, warfarin are the derivatives of coumarin. এছাড়া হচ্ছে ল্যাবরেটরিতে যেটা ইউজ করে ইডিটিএ,
Ethylene diamine tetraacetic is a strong anticonvulsant. It is available in two forms, disodium and tripotassium salt. Oxalate compound prevent coagulation by forming calcium oxalate, which is precipitated later, and citrate. Okay, এটা আবার দেখেন সাইট্রেট আর ইউজ টু স্টোর ব্লাড ইন দ্য ব্লাড ব্ল্যাঙ্কস। এইটাই হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তথ্য। সোডিয়াম সাইট্রেট, অ্যামোনিয়াম সাইট্রেট, পটাশিয়াম সাইট্রেট, এই তিনটা ফর্মে পাওয়া যায়। এটা ব্লাড ব্যাংক ইউজ করা হয়। অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ, ওয়ান পার্ট অফ অ্যাসিড উইথ ফোর পার্টস অফ ব্লাড, and citrate phosphatase, one part of CPD with four parts of blood. Very, very, very important. Now, already বলে ফেলেছি আপনাদের টেস্ট অফ ব্লাড ক্লটিং, ব্লিডিং টাইম 3 to 6 minutes। ব্লিডিং টাইম আমরা প্লাটলেট ডেফিসিয়েন্সি বা ডিসফাংশন আছে কিনা এটা অ্যাসেস করার জন্য আমরা আমাদের দরকার। ক্লটিং টাইম 3 to 8 minutes। হিমোফিলিয়া ক্লটিং টাইম, এখন আপনার হিমোফিলিয়া আমরা যেটা বলেছি যে ক্লটিং টাইম ইজ প্রলংড ইন ইন্ট্রিনসিক পাথওয়ে সিস্টেম বা হিমোফিলিয়া, and 3 to 8 minutes নরমাল ভ্যালুগুলো জানতে হবে। ক্লটিং টাইম এখন ইউজ করেন, এখন পার্শিয়াল এপিটিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমটা ইউজ করে। প্রথম বিন টাইম যেটা এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাসেস করা হয় 12 to 14 seconds। পার্শিয়াল প্রথম বিন টাইম 30 to 45 seconds। and international normalized ratio INR 1 থেকে 1.5। থ্রম্বিন টাইম টিটি 12 থেকে 20 সেকেন্ড, এটা অনলি আমরা ডিআইসি তে বেশি পাবো। ওকে, আচ্ছা। ব্লিডিং ডিসঅর্ডার্স, সো ব্লিডিং ডিসঅর্ডার দ্য কন্ডিশনস ক্যারেক্টারাইজ বাই prolonged bleeding time or clotting time। আচ্ছা, ব্লিডিং ডিসঅর্ডার আর 3 টাইপস, হিমোফিলিয়া, পারপুরা এন্ড বোন ইলেভেন ডিজিজ। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্লিডিং ডিসঅর্ডারকে দুইটা ভাগে আমরা ভাগ করব। এইখানে যে এটা হচ্ছে একটা জায়গা থেকে আমরা নোট করা, বাট মেইনলি আমরা ব্লিডিং ডিসঅর্ডারকে দুইটা ভাগ করি, প্লেটলেট ডেফিসিয়েন্সি আর হচ্ছে প্লেটলেট ডিসফাংশন। প্লেটলেট ডেফিসিয়েন্সির মধ্যে আমরা এই স্লাইডটা আপনাদের এইভাবে পড়ার দরকার নেই। প্লেটলেট ডেফিসিয়েন্সির মধ্যে আমরা বলেছি ডেঙ্গু, আইটিপি, লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এসিলিডিএস, এই 6টা কজ মনে রাখবার। প্লেটলেট ডিসফাংশনের মধ্যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, ইউরেমিয়া এন্ড বন ইলেভেন ডিজিজ বলেছিলাম, তাই না? আচ্ছা, ওকে। নাও হেমোপয়েসিস, ভেরি ইম্পর্টেন্ট। আফটার বার্থ এন্ড থ্রুআউট দ্য লাইফ, হেমোপয়েসিস টেকস প্লেস ইন দ্য বোন ম্যারো। তাহলে জন্মের পরে এবং পুরো লাং কোথায় হিমোপয়েসিস হয়? বোন ম্যারোতে, মানে যেখান থেকে আমাদের যে আরবিসি প্লেটলেট গুলো তৈরি হয়, রক্তের কণিকাগুলো তৈরি হয়। ফিটাল হিমোপয়েসিস অকার্স কোথায়? লিভার এন্ড স্প্লিন, দ্য আর্লি স্টেজেস। এন্ড হিমোপয়েটিক স্টেম সেল, যেখান থেকে সকল সেলের উৎপত্তি, ইজ দ্য প্লুরিপটেন্ট প্রোজেনিটর সেল ফ্রম হুইচ দ্য সেলস অফ ব্লাড এন্ড লিম্ফোসাইট সিস্টেমস আর আলটিমেটলি derived. The hemopoietic stem cells are capable of self renewal as well as proliferation and differentiation। এটা আমি আপনাদের রেসিডেন্সিতে অনেক পরে পড়িয়েছি, এবং অনেকে যারা স্লাইড পেয়েছেন দেখবেন যে ওখানে অ্যাডাল্ট স্টেম সেলের ক্রাইটেরিয়া গুলো, হিমোপয়েটিক স্টেম সেলের ক্রাইটেরিয়া গুলো আমি দিয়ে দিয়েছি। দেয়ার প্রপার ফাংশন ডিপেন্ডস অন হিমোপয়েটিক নিশ। ওকে, জেনারেল আউটলাইন দেখেন, আনকমিটেড প্লুরিপটেন্ট হিমোপয়েটিক স্টেম সেল, এটাই আপনার হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়ে সকল ধরনের সেল তৈরি করে। আনকমিটেড থেকে হয়ে যায় কমিটেড। কমিটেডটা দুইটা ভাগ হয়, একটা হচ্ছে কলোনি ফর্মিং ব্লাস্টোসাইট আর হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল। লিম্ফয়েড স্টেম সেল থেকে লিম্ফোসাইট আসে। এন্ড কলোনি ফর্মিং ব্লাস্টোসাইট তিনটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে কলোনি ফর্মিং ইউনিট ইরাইথ্রোব্লাস্ট, যেটা থেকে আরবিসি আসে, এন্ড কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট এন্ড কলোনি ফর্মিং ইউনিট মনোসাইট, মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট থেকে প্লেটলেট আসে, এন্ড গ্রানুলোসাইট থেকে দেখেন গ্রানুলোসাইট এন্ড মনোসাইট থেকে মনোসাইট, এন্ড গ্রানুলোসাইট থেকে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল আসে। এই হচ্ছে জেনারেল আউটলাইন। অ্যাকচুয়াল প্রসেস এটা ডেভিডসনের যে ওইটাই তোলা এখানে। ওকে, আচ্ছা। তাহলে এই যে এখানে দেখেন আরবিসি যে স্টেজ গুলো, কলোনি ফর্মিং ইউরেথ্রোব্লাস্ট, প্রোএরিথ্রোসাইট, আর্লি নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট এন্ড ইরেথ্রোসাইট। তাহলে ইরেথ্রোসাইটের আগের স্টেজটি হচ্ছে রেটিকুলোসাইট। আচ্ছা, এই যে কলোনি ফর্মিং ইউনিট, মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট এন্ড প্লেটলেট। তাহলে প্লেটলেটের আর্লি স্টেজ মেগাক্যারিওসাইট, সেম নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইটের ক্ষেত্রে। সো ব্লাড গ্রুপিং দিয়ে আমরা শেষ করব। ব্লাড গ্রুপিং দুই একটা স্লাইড দেখলে হবে, খুব বেশি যে ইম্পর্টেন্ট তাও না। ডিসকভারি অফ ব্লাড গ্রুপস বাই দ্য অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডস্টাইনার, কত সালে? 1901 সালে, এবং এই জন্য সে 1930 সালে নোবেল পুরস্কার পায়। এই জন্য তার সূত্রটাকে বলে ল্যান্ডস্টাইনার ল। 36 ধরনের ব্লাড গ্রুপ আছে, কিন্তু আমরা মেইনলি 4 ধরনের ইউজ করি, এ বি, এ বিও, এতে এ অ্যান্টিজেন, বিতে বি অ্যান্টিজেন, এ বিতে এন বি, ওতে নো অ্যান্টিজেন। আর এর রিভার্স গুলো থেকে অ্যান্টিবডি ইন দ্য সিরাম। এই জন্য এ বিতে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না, ওতে 2 ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, বাট দেয়ার ইজ নো অ্যান্টিজেন। ওকে, এবিও ব্লাড টাইপিং, এটা হচ্ছে কিভাবে স্লাইডে দেখে আপনি বুঝবেন কার গ্রুপ কি। ইনহেরিটেন্সি,
আচ্ছা, এটা দরকার নেই, তারপরে দেখতে পারেন যে যদি জিন ফ্রম প্যারেন্টস এ প্লাস এ, গ্রুপস অফ অফস্প্রিং এ হয়, জিনোটাইপ এ ওর এও থাকে, এ প্লাস ও এ হয়, বি প্লাস বিবি, বি প্লাস ও বি। এটা সিম্পল সিস্টেম, এটা একটু দেখতে পারেন। আচ্ছা, ব্লাড ম্যাচিং। আচ্ছা, রেসিপিয়েন্টস আরবিসি, যার কাছ থেকে রক্ত নিলাম, এবং অ্যান্টিসেরা দিয়ে ম্যাচ করা যেতে পারে। ক্রস ম্যাচিং হচ্ছে রেসিপিয়েন্ট সিরাম প্লাস ডোনর আরবিসি দিয়ে করা। এটা অনেকেই ভুল করেন, এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, আরএস সিস্টেম, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। আরএস সিস্টেম ইরেথ্রোবাস্টার ফিটালিস একদম ছোট্টবেলা থেকে পড়ে আসি। তার মধ্যে দেখেন মেনি আরএস অ্যান্টিজেন ডি মোর অ্যান্টিজেনিক ইন হিউম্যানস, এটা সিঙ্গেল বেস্টে আসতে পারে, এই জন্য আমি জাস্ট একটু দেখালাম। And among Indian population, 85% of people are RH positive and 15% is RH negative. ঠিক আছে, percentage of RH positive people is more among black people. ওকে, আচ্ছা এখানে একটা ক্রস ম্যাচিং দেখানো হয়েছে। আচ্ছা, RH ইনকম্পিটিবিলিটি, এটাই মেইনলি দরকার, যে RH পজিটিভ পার্সন থেকে নেগেটিভ পার্সনে প্রথম ট্রান্সফিউশনে, যেমন বাবা যদি RH পজিটিভ হয়, মা যদি RH নেগেটিভ হয়, প্রথম আপনার ট্রান্সফিউশনে তেমন কোনো ঝামেলাই হয় না, বা প্রথম যখন বাচ্চা হয়, প্রথম বাচ্চার কোনো সমস্যা হয় না। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সেম, যদি আরএস পজিটিভ পার্সন থেকে নেগেটিভ পার্সন হয়, ফার্স্ট ট্রান্সফিউশনে নো কমপ্লিকেশন, বাট একটা আরএস অ্যান্টিবডি ডেভেলপ হয়ে সেকেন্ড ট্রান্সফিউশনে হচ্ছে ওই আগে থেকে যদি অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে, এরপরে যে ব্লাডটা যাবে ওটাকে অ্যান্টিজেন মনে করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়, হিমোলাইসিস হয়, এই জন্য জন্ডিস ডেভেলপ করে। ওকে, এটা হচ্ছে আরএস ইনকম্প্যাটিবিলিটি ইন কেস অফ ব্লাড ট্রান্সফিউশন। আর যদি আরএস পজিটিভ ফাদার আর আরএস নেগেটিভ ফাদার, সেক্ষেত্রে বাচ্চার যে হিমোলাইসিসটা হয় সেকেন্ড প্রেগনেন্সিতে, কারণ ইকটারাস ডেভেলপ করে, এটাকে বলে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আদার ব্লাড গ্রুপস কি কি আছে? ল্যান্ডস্টেনার গ্রুপ, লিউইস গ্রুপ, এমিনেস গ্রুপ, হবার্গার গ্রুপ, ডাইজো গ্রুপ, বম্বে গ্রুপ, ডাফি গ্রুপ, and Lutheran group. Now let's see the blood components. Very important. What are the blood components? Cellular component কি কি আমরা ট্রান্সফিউজ করতে পারি? আরসিসি, leukocyte reduced red cells, platelet concentrate, leukocytes reduced platelet concentrate, platelet apheresis, granulocyte and apheresis. প্লাজমার মধ্যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা সবচেয়ে বেশি ইউজ করেন। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সকল ধরনের ক্লটিং ফ্যাক্টর পাওয়া যায়। সিঙ্গেল ডোনার প্লাজমা, ক্রায়োপ্রেসিপিটেট, ক্রায়োপ্রেসিপিটেট কিন্তু আলাদা, সবকিছু পাওয়া যায় না, কয়েকটা জিনিস পাওয়া যায়। ক্রায়োপূর্ব, এবং এইটা কিন্তু ডেভিডসনের যে বড় চার্টটা বক্সটা দেখিয়েছি, ওই বক্সে কিন্তু কোনটাতে কি পাওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়েছি। প্লাজমা ডেরিভেটিভস, অ্যালবুমিন, প্লাজমা প্রোটিন ফ্র্যাকশনস, ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট, ইমিউনোগ্লোবুলিন, ফিব্রিনোজেন, আদার কোয়াগুলেশন ফ্যাক্টরস। ইন্ডিকেশনস, এই ডিজিজ গুলাতে সাধারণত এই প্রোডাক্ট গুলো দেওয়া হতে পারে, তারপরে স্পেসিফিক ইন্ডিকেশন আমাদের জানতে হবে। আচ্ছা, হোল হিউম্যান ব্লাড, এই চার্টটা $1,000,000 চার্ট, খুবই ইম্পর্টেন্ট। যে হোল ব্লাড স্টোরেজ কন্ডিশন দেখেন, 450 ml ব্লাড প্লাস 63 ml সিপিডি, যে সাইট্রেট যেটা আমরা দেখিয়েছিলাম, এই যে দেখেন, এই যে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, এটা হচ্ছে সিপিডি। অনেকে আবার ভাবতে পারেন সিপিডি কি জিনিস। ওকে, তাহলে আহ, এটা আমরা 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, শেলফ লাইফ 42 দিন পর্যন্ত আনউপূর্ণ অবস্থা থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। এভাবে দেখেন প্রত্যেকটা আমরা দিয়ে দিয়েছি কত, তাহলে স্টোরেজ টেম্পারেচারটা হোল ব্লাড একটা জিনিস মনে রাখবে, 2 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। ইন্ডিকেশন কখন আমরা দিব? ডাব্লিউ হোল ব্লাড, রেড সেল রিপ্লেসমেন্ট, এটা অ্যাকিউট ব্লাড লস, এটা আমি আপনাদের ডেভিডসনে বলেছি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। ওকে, ইন্ডিকেশন গুলো পরীক্ষা আছে। প্লেটলেট কনসেন্ট্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টোরেজ কত ডিগ্রি? 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 5 days। ইন্ডিকেশন ব্লিডিং ডিসঅর্ডার ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া এন্ড প্লেটলেট ফাংশন ডিফেক্ট। অ্যান্ড প্লেটলেট এই স্টোরেজ করতে গিয়ে সবচেয়ে বেশি যে ইনফেকশনটা হয় ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, এটাই পরীক্ষা আসে। গ্রানুলোসাইট কনসেন্ট্রেট স্টোরেজ 20 থেকে 24 ডিগ্রি সেন্ট পর কত ঘন্টা? 24 ঘন্টা। ইন্ডিকেশন এই যে সিজিডি, ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ, এটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। কেমোথেরাপি ইনডিউসড নিউট্রোপেনিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, নিওনাটাল সেপসিস। প্লাজমা কনসেন্ট্রেট ফ্রেশ ফ্রোজেন প্লাজমা স্টোর করতে -30 ডিগ্রি সেন্টিগ্রেড, এফসিপিএস পরীক্ষা আসছে। শেলফ লাইফ 1 ইয়ার, 1 বছর পর্যন্ত করতে পারবেন। ইন্ডিকেশন হচ্ছে লিভার ডিজিজ, ওয়ারফারিন ওভারডোজ এন্ড মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস। কারণ এই জন্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে প্রচুর সকল ধরনের ক্লটিং ফ্যাক্টর থাকে, এই জন্য ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে বেশি ইউজ করা হয়। ক্রায়োপ্রেসিপিটেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন কনসেন্ট্রেট অফ প্লাজমা রিচ ইন অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর এন্ড ফিব্রিনোজেন, কি কি থাকে? অ্যান্টিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 8, fibrinogen,
প্রিপেয়ার্ড বাই থয়, তাহলে ফিব্রিনোজেন ডিফেক্টে দ্যাট ইজ ডিআইসি তে ইউজ করা যাবে, আর হিমোফিলিক ফ্যাক্টর দ্যাট ইজ হিমোফিলিয়াতে ইউজ করা যাবে, বর্নোলিভিন ডিজিজে ইউজ করা যাবে, কারণ বর্নোলিভিন ডিজিজ ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সির কারণে হয়। ওকে, সো ইন্ডিকেশন হচ্ছে ইনহেরিটেড ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 8 and hemophilia and ডিএসি। Mandatory screening test for donated blood, hepatitis B, HIV, hepatitis B, hepatitis C, malarial parasite and syphilis, এই কয়েকটা ম্যান্ডেটরি দেখে নিতেই হবে। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার হেমাটোলজি, বেসিক্স অফ হেমাটোলজি। এইটুক প্লাস ডেভিডসন পড়লে আমার মনে হয় হেমাটোলজি থেকে আর কিছু লাগবে। আমি যেই ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে এন্ড ব্লিডিং ডিসঅর্ডার গুলো ইন শর্টে সামারাইজ করে দিলাম, এটা সবসময় মনে রাখতে হবে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।